ইন্ডিয়ান মিডিয়া পড়লে মনে হয় যে বাংলাদেশে হাসিনা ছাড়া আর কোনো ভালো মানুষ নাই। একটা লয়ার মারা গেলেন, কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি, ইভেন ধর্মীয় গ্রুপগুলো সবাই শান্ত ছিলেন। যে লোকগুলোর বয়স মুক্তিযুদ্ধের সময় 2.5-3 বছর ছিল, তারাও পরবর্তীতে নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন। আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, বাট এগেন সমতা সততার মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকরামুল কবির। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি শফিকুল আলম। ভারতীয় গণমাধ্যমগুলো আমরা 5ই আগস্টের পর থেকেই দেখে আসছি যে তারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এই বিষয়ে আসলে বর্তমান সরকার কি ভাবছে এবং কি পদক্ষেপ আসলে নেওয়া হচ্ছে? ধর্মীয় দাঙ্গার বিষয়টা যতটা না আমাদের এইখানে রিপোর্ট হচ্ছে, তার বেশি রিপোর্ট হচ্ছে ওইখানে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো, এবং বেশিরভাগই হচ্ছে টুইস্টেড রিপোর্ট, বেশিরভাগই ফেক রিপোর্ট, এবং বেশিরভাগই হচ্ছে হলো বাংলাদেশকে একটা একই প্রিজম দিয়ে একই দৃষ্টিতে দেখার যে একটা প্রয়াস। বাংলাদেশে আসলে ইন্ডিয়ান মিডিয়া পড়লে মনে হয় যে বাংলাদেশে হাসিনা ছাড়া আর কোনো মানে ভালো মানুষ নাই, সবাই খারাপ, হাসিনাই ভালো ছিল। অথচ দেখেন হাসিনার মতো একটা নিকৃষ্ট মানের একজন ডিকটেটরশিপ, এর মতো একটা ব্রুটাল একটা ডিকটেটরশিপ, যার হাত দিয়ে দেশটাকে একদম ধ্বংস হয়ে গেছে, কোটি কোটি ডলার বাইরে চলে গেছে প্রতি বছর। টিআইবির হিসাবেই 12 থেকে 15 বিলিয়ন ডলার করে বাইরে চলে গেছে। তারপরে হচ্ছে যে বাংলাদেশের 15টা বছর ধরে যে গুম খুনের যে রাজত্ব ছিল, এগুলোর কোনোটার আপনি ইন্ডিয়ান মিডিয়াতে দেখবেন না। ইন্ডিয়ান মিডিয়াতে দেখবেন যে এই কোথায় একটা ধর্মীয় একটু টেনশন তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে তারা অস্থির হয়ে যাচ্ছে। এবং পুরো বাংলাদেশকে একটা বাইরে ইন্ডিয়ান মিডিয়া একটা প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশে একটা বড় রকমের একটা রেসিয়াল টেনশন হচ্ছে, বড় রকমের একটা দাঙ্গা হচ্ছে, হিন্দুরা অ্যাটাকের শিকার হচ্ছে। তা আমরা সরাসরি বলছি, আমরা সবাইকে বলছি যে আপনারা আসেন, এসে নিজেরা দেখে যান কি হচ্ছে। আমরা যারা যারা এগুলো নিয়ে রিপোর্ট করছে তাদেরকেও বলছি যে আপনারা নিজে যে গ্রাউন্ড লেভেলে যে রিপোর্ট করেন, দেখেন। আমরা তো অলরেডি বলেছি যে অগাস্টের 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। তো ওই সময় কিছু ভায়োলেন্স হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রিলিজিয়াসলি মানে রিলিজিয়াস মাইনরিটির উপর কিছু অ্যাটাক হয়েছে, কিন্তু এই অ্যাটাকটা যতটা না তার রিলিজিয়াস কারণে হয়েছে, রিলিজিয়নে মূলত হচ্ছে পলিটিক্যাল আইডেন্টিটির কারণে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে। একটা লোক ধরেন একটা তার হচ্ছে একটা মাইনরিটির নাম, হিন্দু একটা লোকের নাম, তাকে অ্যাটাক করলো, মানে অ্যাটাকটা কতটা তার, আবার সেই দেখা যাচ্ছে যে সে আওয়ামী লীগেরও একজন, সে লোকাল লেভেলে একটা সাংগঠনিক সম্পাদক বা ইয়ে। এখন তাকে কি অ্যাটাক করা হচ্ছে তার ধর্মীয় পরিচয়ের কারণে, নাকি তাকে অ্যাটাক করা হচ্ছে তার রাজনৈতিক পরিচয়ের কারণে? আওয়ামী লীগ যে এই লুটপাটের রাজনীতি, যে ব্রুটাল ডিকটেটরশিপ চালাচ্ছে, যে লোকগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা কেউ কেউ রিভেঞ্জ নিয়েছেন। আমরা যদিও বলেছি যে কেউ, সবাই শান্ত থাকেন, কেউ এই আইন হাতে তুলে নেবেন না, তারপর দু একটা আইসোলেটেড ঘটনাটা তো ঘটেছে। তো এই ঘটনার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে কিছু মাইনরিটি ছিলেন। তো এই মাইনরিটিকে কি আপনি অ্যাটাকটা কেন করা হলো? এটা কি রিলিজিয়াস কারণে নাকি এটা পলিটিক্যাল? আমরা তো দেখছি যে অলমোস্ট এভরি কেসে এটা হচ্ছে পলিটিক্যাল কারণে। ইদানিং যেগুলো হচ্ছে সেক্ষেত্রেও আপনি দেখেন প্রফেসর ইউনূস সবাইকে বলেছেন যে শান্ত হতে, এবং দেখেন কি বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত সিভিল সোসাইটি গ্রুপ, আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছেন সোশ্যাল মিডিয়াতে, সবাই মিলে আমরা শান্ত থাকার কথা বলেছি, ন্যাশনাল ইউনিটির কথা বলেছি। এবং সেই অনুযায়ী দেখেন চিটাগাঙে তেমন কিছুই হয় না, একটা দুইটা উত্তেজনাকর একটা ঘটনা ঘটেছে, একটা লয়ার মারা গেলেন, তাকে ব্রুটালি কিলিং করা হলো, কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি, ইভেন ধর্মীয় গ্রুপগুলো সবাই শান্ত ছিলেন। সবাই সবাইকে বলছেন কেউ আইন হাতে তুলে নেবেন না। যিনি মারা গেছেন তাকে যারা মার্ডার করেছে আমরা প্রত্যেককে খুঁজে বের করব। প্রত্যেককে আমরা অলরেডি ভিডিও ফুটেজ পেয়েছি, ভিডিও ফুটেজ দিয়ে তাদেরকে শনাক্ত করা হয়েছে, অনেকে বেশ কিছু জনকে অ্যারেস্টও করা হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সবাইকে বলছি দেখেন এটা আমাদের কাজ হচ্ছে এর মৃত্যু, যারা মার্ডারটা করলো তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের সামনে আনা,
এবং তাদেরকে যাতে তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা ট্রায়াল করতে পারি সেই ব্যবস্থা নেওয়া। আমাদের পুরো সোসাইটি একটা আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড একটা পলিটিক্যাল ম্যাচুরিটি শো করেছে। তারা প্রভোকেশনে কোনো পা দেননি। অনেক ধরনের প্রভোকেশন ছিল, অনেক ধরনের উত্তেজনা ছড়ানো হয়েছে ফেসবুকে, এবং ইন্ডিয়ান মিডিয়া অনেক ভুল নিউজ করেছেন, একদম ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তারা মিস ইনফরমেশন দিয়েছেন। কিন্তু আমরা কেউ ওদের এই যে প্রভোকেশনে আমরা পা দিইনি, বা পতিত স্বৈরাচারের যে কনস্পাইরেসি যে হ্যাচ হচ্ছে সেটাতেও আমরা কেউ এই ট্র্যাপে পা দিইনি। ফলে আপনি দেখেন এই যে 3-4 দিন হলো আমাদের সোসাইটি কিন্তু বুঝিয়েছে যে তারা পলিটিক্যালি অনেক ম্যাচিউর এগুলো ক্ষেত্রে। ইন্ডিয়ার সাথে রিলেশনশিপ অবশ্যই আমরা ভালো সম্পর্ক চাই। ইন্ডিয়া আমার সারা জীবনের একটা নেইবার, ইন্ডিয়া যাবে না। আপনি ইউ ক্যানট চুজ ইউর নেইবার, নেইবার ওইখানে থাকেই। তো ওই জায়গায় আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। বাট এগেন আমরা যেটা বলছি যে এটা ইট হ্যাজ টু বি সমতা সততার মাধ্যমে। যতই দিন গড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর আসলে নির্বাচনের যে সময়সীমা বা রূপরেখা সেটি ঘোষণার জন্য সরকারের প্রতি একটি চাপ বাড়ছে। সংস্কার নিয়ে কি আপনাদের ধারণার কোনো পরিবর্তন এসেছে কিনা? আমাদের সংস্কার নিয়ে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, এটা যে সেই ধরেন অগাস্ট মাসের শেষে সেপ্টেম্বরের দিকে আমরা জানিয়ে দিয়েছি। আমরা তো মোট 15টার মতো কমিশন করেছি, তার মধ্যে 6টা হচ্ছে মেজর, যেটা রাষ্ট্র সংস্কারের সাথে সরাসরি জড়িত, হ্যাঁ, সেক্টরালের থেকেও। এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা এই 6টা কমিশন এবং কমিশনগুলো তৈরি হয়েছে তারা আমাদেরকে রিপোর্ট দিবে। ইন্টারিম গভর্নমেন্ট এই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, সমাজের আরও যারা গ্রুপ আছে তাদের সাথে কথা বলবে, যাতে একটা ওয়েল রিপ্রেজেন্টেটিভ হয়ে যেটা করব যে আমরা একটা কনসেনসাস বিল্ড আপ হবে যে আমরা কতটুকু সংস্কার চাই, কি পরিমাণ চাই, এবং ওই সংস্কারটা পরে ইমপ্লিমেন্ট হবে। ইমপ্লিমেন্টের সাথে সাথে আমরা ইলেকশনের ডেটটা ওই সময় ডিক্লেয়ার হবে। তার আগ পর্যন্ত আসলে আমরা বুঝতেই পারছি না যে ইলেকশনটা কবে হবে। সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই বিভিন্ন রকম, অনেকে তাড়াতাড়ি সংস্কারগুলো কিছু সংস্কার করেই ইলেকশন চাচ্ছেন, আবার অনেকে চাচ্ছেন যে না, ইলেকশন অনেক পরে হোক, আগে রাষ্ট্রটা মেরামত হোক, এইটা আর আপনারা দেখেছেন যে স্টুডেন্টরা যারা রেভলিউশনে জয়েন করলো তারা কিন্তু তাদের কথাগুলো দেয়ালে দেয়ালে রেখে দিয়েছে, এবং দেয়াল লেখনের গ্রাফিতির মূল মেসেজগুলোর একটা হচ্ছে যে রাষ্ট্র মেরামত চাই। রাষ্ট্র মেরামতের জন্যই তো এই সংস্কারের আয়োজন। তো আমরা মনে করছি যে এই মানে আমরা সমাজে যেই পরিমাণ ডিবেট হচ্ছে, প্রতিদিন দেখেন কেউ না কেউ সেমিনার করছে, কি চান, পুলিশ বাহিনী কী রকম চান, জুডিশিয়ারি কী রকম চান, ইলেকশন সিস্টেমটা কী রকম হবে, বাংলাদেশের কনস্টিটিউশনটা কি হবে, এগুলো নিয়ে তো অনেক কথা। যেমন মাইনরিটি গ্রুপ, হিন্দু কমিউনিটি আছেন, তারপরে আমাদের পাহাড়ি ভাই বোনরা আছেন, তারাও তো তাদের কথাগুলো বলছেন। সবগুলোরই রিফ্লেকশন এই সংস্কারের মধ্যে আসবে আমরা আশা করি। আর আপনি দেখেন সংস্কার কিন্তু কতটা জনপ্রিয় হয়েছে। আপনার একটা VOA এর একটা জরিপে আসছে, সেই জরিপে দেখা যাচ্ছে যে 6টা মেজর যে কমিশনের যে সংস্কারের ব্যাপারে মানুষের সাপোর্ট হচ্ছে 92 থেকে 96% পর্যন্ত। আর হচ্ছে ওভারঅল সংস্কার করে নির্বাচন দিতে হবে, প্রায় 66% লোক বলছেন যে এই কাজটা করতে হবে। তাহলে কি আমরা একটা ব্রডার ম্যান্ডেট পেয়েছি এটার জন্য, সেই কাজটা করছি। আর পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তাদের সাথে নিয়েই আমরা কাজগুলো করছি। বর্তমান প্রধান উপদেষ্টা তিনি আসলে বর্তমান যারা রয়েছেন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তাদের নিয়ে আসলে কতটুকু হ্যাপি? উনি যখন একটা স্পিচ দিলেন জাতির উদ্দেশ্যে, ওইখানে কিন্তু বলেছেন কতজন ট্রান্সফার আছে, প্রায় 19,000-এর উপরে আমরা ট্রান্সফার করেছি, চেঞ্জ করেছি। অলমোস্ট প্রত্যেকটা মিনিস্ট্রিতে নতুন সেক্রেটারি এসছেন। তো ফলে যেই আলাপটা উঠছে যে পতিত স্বৈরাচারের ক্রনিকগুলাই এখানে আছে, ফলে তারা সংস্কারের কাজগুলো আটকে দিচ্ছে, এটা অতটা মানে পুরোপুরি সত্য না। আর আমরা যেটা করছি যে আমরা এদেরকে নিয়ে যেটা হচ্ছে যে আমরা ব্যুরোক্রেসিকে আমরা দেখছি যে মানে হাসিনার আমলে এত ইনএফিশিয়েন্ট হয়ে গেছে যে ওই ব্যুরোক্রেসি নিয়েই তো আমার কাজ করতে হচ্ছে। আমি গেলাম, যেহেতু কালকে আমি সবাইকে বাদ দিতে পারি না, ঠিক না, যে না আমি তোমাকে নিচ্ছি না, বা তাকে নিয়েই আমার কাজ করতে হচ্ছে। সেই কাজের কারণে যেটা হচ্ছে যে এদেরকে নিয়ে, এদের
এফিসিয়েন্সি নিয়ে আমাদের একটু সন্দেহ আছে এই মানে সেই আমল থেকে মানে ওরা পলিটিক্যাল কাজ করতে করতে দে লস সাম এফিসিয়েন্সি আমি বলবো। সেই জায়গার থেকে আমরা অফিসিয়েন্ট অফিসার খুঁজছি, এফিসিয়েন্ট অফিসার এনে রাইট জায়গায় বসানো হচ্ছে। এটা তো মানে ইচ্ছা করলেও তাড়াহুড়া করা যায় না। আমি আপনাকে নিব আমার ইয়েতে, আপনি জানেন হেড হান্টিংয়ে কত সময় নেয় প্রাইভেট কোম্পানিগুলো। আমি এই প্রতিষ্ঠানে ধরেন একটা বড় একজন সিএনই নিলাম, চিফ নিউজ এডিটর, বা আমি একজন ধরেন এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর নিলাম বা এক্সিকিউটিভ এডিটর নিলাম, তো এটার জন্য তো আমার হেড হান্টিং করতে হয়, ঠিক না? 2-3 মাস একটা প্রতিষ্ঠান, একটা বড় প্রতিষ্ঠানে একটা লোক নিতেই দেখবেন যে 2-3 মাস লাগিয়ে ফেলছে। তো আমাদের এখানে তো প্রত্যেকটা সেক্রেটারি আনা, ঠিক না? সেক্রেটারিগুলোকে পাওয়া, সেক্রেটারির সাথে একটা ভালো টিম দেওয়া, মানে তার এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তো আপনারা মানুষজন অস্থির হওয়ার দরকার নাই। আমরা মাত্র 100 দিনের, প্রায় 110 দিনের গভর্নমেন্ট। আমরা চেষ্টা করছি সবার কনসার্নগুলো অ্যাড্রেস করে আমরা একটা এফিশিয়েন্ট ব্যুরোক্রেসি পাবো। 4 মাস হয়ে গেল কিন্তু এখনো যে শহীদদের যে পূর্ণ তালিকা সেটি হচ্ছে না, তো এখান থেকে নানা অসহযোগিতার কথা শোনা যাচ্ছে। সত্যিকার অর্থে এটা আমরা যথেষ্ট কেয়ার নিয়ে কাজটা করছি। আপনারা জানেন আমাদের মুক্তিযোদ্ধার যে লিস্টটা, হ্যাঁ, কি ভয়াবহ রকমের কাটাছেঁড়া হয়েছে। যে লোকগুলোর বয়স মুক্তিযুদ্ধের সময় 2.5-3 বছর হয়েছিল, তারাও পরবর্তীতে নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন এবং ওরা ভাতাও পেয়েছেন। এখন অনেকে তো বলেন যে মুক্তিযোদ্ধায় সত্যিকার অর্থে যে পরিমাণ মুক্তিযোদ্ধা আছে সেই পরিমাণ আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন কিনা। হ্যাঁ, তো এই কারণে আমরা যেটা করছি এটা খুবই মাইনুটলি, খুবই আমরা ইনশিওর করতে চাচ্ছি যে এটা ফুল প্রুফ হোক। যারা যারা মারা গেছেন তাদের এইখানে কিভাবে মারা গেলেন, কোন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো, সেই হাসপাতালের রেজিস্টারে তার নামটা কিভাবে আসছে, ওই রেজিস্ট্রেশন থেকে তারপরে তার ফ্যামিলি তাকে কোথায় নিয়ে দাফন করলেন, এই দাফনের সময় কারা কারা ছিল, এই পুরো আমরা প্রসেসটা ধরে আমরা প্রত্যেকটা মৃত্যুকে আমরা কনফার্ম করছি। কেউ যাতে চ্যালেঞ্জ না করে যে না আপনার ইয়েটা ফল্টি। এই জন্য একটু স্লো হচ্ছে, বাট আমাদের এটা খুবই মানে আমরা মনে করি ফ্ললেস একটা হচ্ছে। অনেকে অনেক ফিগার দিচ্ছেন, হ্যাঁ, আমরা আবার ওগুলো মিলাচ্ছি, দেখা যায় ডাবল কাউন্টিং হচ্ছে। আপনি জানেন জার্নালিজমের ডাবল কাউন্টিংটা খুবই একটা, একই জায়গা থেকে 2 জায়গার থেকে ফিগার পেয়ে আমরা বলি তারপরে অ্যাড করি, দেখা যায় যে বড় হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল উনিও ডিসিও যে ফিগারটা দিচ্ছেন, এসপিও একই ফিগার দিচ্ছেন, কিন্তু আমি যখন করলাম আমি দুইটাকে মিলায় আমি ডাবল কাউন্টিং করে ফেললাম। সেই জায়গাটাও আমরা অ্যাভয়েড করার জন্য যথেষ্ট নিচ্ছি এবং ডিসি লেভেলে তাদেরকে অর্ডার বলে দেওয়া হয়েছে যে আপনারা করবেন উপজেলা লেভেলে, এবং যারা যারা যেই সমস্ত গ্রামের থেকে যারা শহীদদের যে গ্রাম, ওইখানেও আমরা লোকেট করতে পেরেছি কোথার থেকে কোন গ্রামের বাসিন্দা, কোথায় উনি মৃত্যু। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেকে আননোন গ্রেভে তাদেরকে কবর দেওয়া হয়েছে। তো তাকে তো আমার মিটিকুলাসলি তো তাকে আমার বের করতে হবে, ওনাকে কেন আননোন গ্রেভে দেওয়া হলো, এই গ্রেভের এই সিস্টেমটা কি। আপনি জানেন ডিএমসিএইচ বা হাসপাতালগুলো যখন তার বেওয়ারিশ লাশ হয়, ওইটার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে। ওরা ওইটাকে পোস্টমর্টেম করার পরে ওইটাকে চলে যায় হচ্ছে আমজুনুমানে মফিদুল ইসলাম, ওইখান থেকে এরা হচ্ছে লাশটাকে সমাহিত করেন। তো ওই লাশটাও যাতে আমরা ট্রেস করতে পারি, সেই জন্য যারা যারা রিলেটিভরা তো আসছেন, রিলেটিভদের সাথে মিলিয়ে দেখা, এই যে এগুলোও অনেক বাট আমি বলবো যে আমরা ডিটারমাইন্ড ওয়েতে খুবই ফ্ললেসলি আমরা এই কাজগুলো করছি। শফিকুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে, এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং অন্তর্বর্তী সরকারের যে নানা চ্যালেঞ্জ সেগুলোকে কিভাবে মোকাবেলা করা হচ্ছে, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং বহির্বিশ্বের নানা সংকটকে আসলে বর্তমান সরকার কিভাবে দেখছে সে বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সঙ্গে বলছিলেন। এরকম নানা ইস্যু নিয়ে আবারও হয়তো আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।